কাল সারা রাত লোয়ার বার্থে জেগে শুয়েছিলাম, একটুও ঘুমোইনি। শুধু ঘুম পাড়িয়ে রেখেছিলাম আমার সেলফোনটাকে। ভোর হতে না হতেই আপ উত্তরবঙ্গ এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস কামরার মধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেল। এনজেপি আসছে, আর শুয়ে থাকা যায় না। উঠে পড়লাম, জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম চেনা আনারসের বাগান, সুপুরি গাছের শাড়ি, চেনা চেনা সব টিনের চালের বাড়ি। ঝমঝম করে আমাদের ট্রেন একটার পর একটা চেনা নদীর ব্রিজ পেরিয়ে ছুটে চলেছে। মুখে চোখে জল দিয়ে এসে হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে সুইচ অন করা মাত্রই তোমার মেসেজটা ঢুকলো। কেন হঠাৎ আমাকে এত ঘৃণা করতে শুরু করলে? আমি তো তোমার উপর জোর খাটাইনি। কথা বলতে চাও না আমার সঙ্গে? মেসেজের সেন্ড টাইম দেখলাম, তুমি ওটা পাঠিয়েছিলে কাল বিকেলে। আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে আসার 15 মিনিটের মধ্যে। মেসেজটা পড়ে শেষ করেছি কি করিনি, ভাইব্রেশন মোডে রাখা সেলফোনটা চিৎপটাং ভিমরুলের মতো গোঁ গোঁ শব্দ করে কাঁপতে লাগে। স্ক্রিনের উপর তোমার নাম, তার মানে তুমিও সারা রাত জেগে আছো গোকুল। তুমিও সারা রাত ধরে আমার সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু আমি তো তোমার সাথে কথা বলতে পারবো না। তোমার প্রশ্নের জবাব দিতে গেলে আমার জিভ পুড়ে যাবে। আমার নিজের কথা হয়তো আমার কানকেই বধির করে দেবে। আমিও নির্ঘাত আমার মায়ের মতো পাগল হয়ে যাব। কঠিন আঙুলে তোমার কল রিজেক্ট করলাম, তারপর ফোনটাকেই আবার অফ করে দিলাম। তাহলে কি কথাই বলবো না তোমার সঙ্গে? তা তো হয় না গুগল, তোমাকে যে অনেক কথা বলার আছে আমার। তাহলে বরং মনে মনে কথা বলি, তোমার কাছ থেকে দূরে পালাতে পালাতে তোমার সঙ্গে কথা বলে যাই অনর্গল অনুক্ষণ। বলি, ঘৃণা নয় গুগল, যন্ত্রণা। আমার সারা শরীরে জন্ম বিষের যন্ত্রণা পাক খাচ্ছে। সেই যন্ত্রণায় আমি পাগল হয়ে পালাচ্ছি। আমাকে তুমি ভুল বুঝো না। মহানন্দা ব্রিজ পেরিয়ে সিনেমা হলের পাশের গলির ঠিক মুখে আমাদের 30 বছরের পুরনো বাড়ি। যুধিষ্ঠিরকে যেমন সশরীরে স্বর্গে যাওয়ার আগে এক ঝলক নরক দর্শন করতে হয়েছিল, সারা দেশের টুরিস্টদের তেমনই সিকিম, ভুটান কিংবা ডুয়ার্সের স্বর্গগুলোতে পৌঁছতে হলে আমাদের এই নরকের মতো ঘিঞ্জি পাড়াটুকু দেখে যেতে হয়। ধুলো আর দুর্গন্ধের হাত থেকে বাঁচতে গাড়ির কাঁচ তুলে দিয়ে দূরের ছায়া ছায়া হিমালয়ের দিকে স্থির রেখে তারা কোনো রকমে এই রাস্তাটুকু পেরিয়ে চলে যান। জন্ম থেকেই এরকম দেখে আসছি, তাই 2 বছর আগে যেদিন ওরকম একটা ট্যুরিস্ট মার্কা ইয়াং ম্যান পিঠে ব্যাকপ্যাক, পায়ে হাই বুটস পরে আমাদের উঠোনে এসে দাঁড়ালে সেদিন ভারী অবাক হয়েছিলাম। তখন সবে হায়ার সেকেন্ডারি পাস করেছি, কলেজ শুরু হতে কিছুটা দেরি ছিল। ছুটিয়ে টিউশনি করছিলাম, কলেজের খরচ খরচার জন্য যতটা পয়সা জমিয়ে রাখা যায় আর কি। সেদিনও বিকেলে আমাদের দাওয়ায় বসে 6-7টা 5-6 বাচ্চাকে মন দিয়ে অঙ্ক কষাচ্ছিলাম। ঠিক তখনই ছেলেটা দরজা পেরিয়ে শটান উঠোনে ঢুকে এলো। স্কার্টটা ভালো করে হাঁটুর উপর টেনে টুনে একটু কড়া গলাতেই জিজ্ঞাসা করলাম, কাকে চাই? এটা কি সৌমেন চট্টোপাধ্যায়ের বাড়ি? সৌমেন চট্টোপাধ্যায় আমার মৃত বাবার নাম। ঘাড় নেড়ে জানালাম, হ্যাঁ। স্বপ্নাচ্ছন্নের মতো আমাদের বাড়িটার দিকে তাকিয়ে সেই ছেলেটা বলল, এই বাড়িতেই আমি জন্মেছিলাম। টিউশনের বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দিলাম। তুমি গোগল পিঠের ব্যাকপ্যাক মেঝেতে নামিয়ে রেখে আমাদের নোনা লাগা দেওয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসলে। সেই তোমার সঙ্গে প্রথম আলাপ। তুমি জানালে তোমার নাম তীর্থ সান্যাল। গোগল নামটা পরে জেনেছি অবশ্য। তোমার বাবার নাম তপব্রত সান্যাল আর মা কবিতা সান্যাল। 24 বছর আগে তোমরা এই বাড়িতে ভাড়া ছিলে, সে আমার জন্মেরও অনেক আগে। সেই কথা শুনেই আমার বুকের মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে গেল। ভাড়াটে তো আমাদের বাড়িতে এখনো আছে। অমন কত ভাড়াটে আসে যায়, সকলের কথা কি আর মনে থাকে নাকি?
নাকি সবার নাম মনে থাকে, বিশেষত যারা আমার জন্মের আগেই এই বাড়ির সঙ্গে চিরকালের মতো সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে গেছেন? তাদের নাম তো আমার জানারই কথা নয়। তবু কিসের কাঁপুনি, কিসের ভয়? যে কথা কখনো তোমাকে বলিনি সেই কথা আজ বলি। আমি জানতাম, কবিতা সান্যাল নামটা আমি জানতাম। আমার যখন 3 কি 4 বছর বয়স, আমার মায়ের মধ্যে প্রথম স্ক্রিজোফেনিয়ার লক্ষণগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। উঠোনে ঝাড় দিতে দিতে, ছাদে কাপড় শুকোতে দেওয়ার সময়, টবের গাছে জল দিতে দিতে আমার শান্ত ও ঠান্ডা 7 চরে রা না কারা মা হঠাৎই রাক্ষসী হয়ে যেত। তখন তার মুখে কি গালাগালের ফোয়ারা, কি কুৎসিত সেসব লবস। আর সেই সব গালাগালের লক্ষ্য ছিল একজন, কে যেন এক কবিতা সান্যাল। আতঙ্কের তপ্ত লোহা দিয়ে আমার নরম বুকে ওই নামটা দাগিয়ে দিয়েছিল আমার মা। মায়ের সেই উদ্দাম দশা বেশি দিন থাকেনি। কিছুদিন পরই অন্যমনস্কভাবে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় বাবা মারা পড়ল। মাও অনেক শান্ত হয়ে গেল। শান্ত না বলে বোধ হয় নির্জীব বলাই ভালো। কত বছর হয়ে গেল বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলা ছাড়া মা কারোর সঙ্গে কথা বলে না। যাই হোক, অত বছর বাদে কবিতা নামটা শুনেই আমার মধ্যে সেই তীর কাঁপতে থাকা বাচ্চা মেয়েটা আবার ফিরে এসেছিল। ভয়ের সঙ্গে মিশেছিল একটা অস্বস্তি। যদি মা কোনোভাবে আজ এত বছর বাদে আবার ওই নাম ধরে গালি দিতে শুরু করে। সেরকম কিছু হলো না অবশ্য। তুমি আমার বানিয়ে দেওয়া চা অমলেট খেলে, দুনিয়ার গল্প করলে, ব্যাগ থেকে টেপ রেকর্ডার বের করে শোনালে। সেই যাত্রায় তোমার সংগ্রহ করা গানের কালেকশন। আমি জানলাম তুমি সবেমাত্র একটা চাকরিতে জয়েন করেছো, আর সেই চাকরি থেকে মাঝে মধ্যেই ডুব মেরে থাকো লোকগান সংগ্রহের নেশায়। সেদিনই সন্ধেবেলায় তোমার কলকাতা ফেরার ট্রেন ছিল, তাই ঘন্টাখানেক বাদে ঘড়ি দেখে বললে, এবার উঠবো। ততক্ষণে শেষ বিকেলের আলো আমাদের উঠোনে ঢুকে পড়েছে। সেই আলোয় আমি মুগ্ধ হয়ে দেখছিলাম তোমার রোগা ছিপছিপে শরীর, টানা টানা চোখ, ভুরু, একটু কটা রঙের দাড়ির আবাদ, টুকটুকে লাল দুটো ঠোঁট। ফুলের ভিতর থেকে বেরিয়ে আসার পরও ভ্রমরের সারা গায়ে যেমন সেই ফুলেরই হলুদ রেণু মাখামাখি হয়ে থাকে। বুঝতে পারছিলাম তোমার পুরুষালী চেহারার উপরেও তোমার মায়ের রূপ মাখামাখি হয়ে রয়েছে। যেমন আমার নারী শরীরে লেগে রয়েছে পুরুষ পরাগ, আমার বাবার পরাগ। আমার চওড়া হাড়ে, ঘন ভুরুতে বাবার আদল। তা হোক, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। বরং সেই চলে যাওয়া মানুষটার অনেকখানি যে ধরে রাখতে পেরেছি, এতেই আমি খুশি। শরীরেরই ধরে রেখেছি বেশি, স্মৃতিতে কম। 5 বছর বয়সের মধ্যে কতটুকুই বা স্মৃতি জমে। একটু একটু মনে পড়ে গ্রীষ্মের সন্ধ্যাবেলায় বাবা বালিশে হেলান দিয়ে বই পড়ছে, আর আমি বাবার চুল নিয়ে খেলা করছি, আঙুলের পলার আংটিটা নিয়ে খেলা করছি। বাবার চিবুকের নিচে গলার মাঝখানে পানি ফলের মতো গুটলিটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ভীষণ মজা পেয়ে খিলখিলিয়ে হেসে উঠছি। সবচেয়ে মজা পেতাম বাবার বুকের বাঁ দিকের জরুলটা দেখে। ওটা নিয়ে আমার কৌতূহলের শেষ ছিল না। অবিকল একটা ডানা মেলা প্রজাপতির মতো দেখতে ছিল সেই জরুলটাকে। তার রং ছিল বইয়ের ভাঁজের মধ্যে অনেক দিন চাপা পড়ে থাকা শুকনো অপরাজিতা ফুলের মতো হালকা নীল। সেই কুরুপা মেয়েকে ভালোবাসতে কেন যে তোমার কিছুমাত্র আটকালো না? আমি তো দারিদ্র আর মায়ের অসুস্থতার জোড়া ফালায় বন্দি একটা সামান্য মেয়ে। তাহলে সে কি আমার নাম তিস্তা বলে? আকাশ পরিষ্কার থাকলে আমাদের বাড়ির ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলে? নাকি কলেজ থেকে ফেরার সময় আমার চুলের শাল ফুলের ঝরা পাপড়ি আটকে থাকে বলে? আমার সালোয়ারের পায়ের কাছে মহানন্দার রূপলি বালি আর কাদার দাগ শুকিয়ে থাকে বলে? তাই হবে। আমার নিজেরই তো মাঝে মধ্যে কেমন ঘোর লেগে যেত। মনে হতো তুমি যে গোয়ালপাড়িয়া গান শোনাও, ও যেন আমারই গান। আমি যেন গদাধর নদীর তীর ধরে দৌড়তে দৌড়তে আমার মাহুত বন্ধুকে হেঁকে বলছি, অনেক উঁচু করে তোমার হাওদা বেঁধো বন্ধু, যেন দূর থেকেও তোমাকে দেখতে পাই। সত্যি ভীষণ কষ্ট হতো তোমাকে ছেড়ে থাকতে।
2 মাস 3 মাস অন্তর 2-4 দিনের জন্য উত্তরবঙ্গে আসতে, আর এসেও কি পুরোটা সময় আমাদের শহরে থাকতে? সেই তো টোটোপাড়া, না হলে রাভা বস্তি কিংবা কালচিনির দিকে টেপ রেকর্ডার হাতে দৌড় লাগাতে। কতটুকুই বা দেখা হতো তোমার সঙ্গে। তবু সান্ত্বনা ছিল সেলফোন, প্রতি রাতে তোমার সঙ্গে প্রাণের আলাপ। এই করতে করতে গত সপ্তাহে ঠিক যেদিন তোমার আসার কথা, তার আগের দিন ফোন করে জানালে তোমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তোমার কাছেই শুনেছিলাম তার অসুখটা অনেক দিনের পুরনো, এই উত্তরবঙ্গে থাকার সময় যার সূত্রপাত। কি যেন একটা নার্ভের রোগের নাম বলেছিলে তুমি। শরীরটা নাকি সারাক্ষণ থরথর করে কাঁপে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। শুধু তুমি আসতে পারবে বলে তা নয়, সত্যি বলছি, তোমার বাবা মা সম্বন্ধেও ততদিনে কেমন একটা অদ্ভুত টান তৈরি হয়ে গিয়েছিল আমার। কখনো দেখিনি, তবু মনে হতো ওরা আমার আপনজন। তাই তোমার বাবার অসুস্থতার খবর শুনে মনে হলো তুমি কেন বারবার আসবে, আমারও তো একবার যাওয়া উচিত, দেখে আসা উচিত অসুস্থ মানুষটাকে। তাছাড়া মায়ের উইডো পেনশন নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সেই ব্যাপারে কিছু কাগজপত্র অনেক দিন ধরেই রাইটার্সে জমা দিয়ে আসার কথা, গড়িমসি করে কাজটা করা হচ্ছিল না। ভাবলাম এই সুযোগে সেই কাজটাও সেরে আসা যাবে। আমার প্রস্তাব শুনে তুমি একটু উদ্বিগ্ন হলে। আমি তোমাকে নিশ্চিন্ত করার জন্য বললাম, কলকাতা আমার অচেনা জায়গা নয়, ওখানে আমার বড় মাসির বাড়ি। একা একা এর আগেও গিয়েছি আমি, এবারও বড় মাসির বাড়িতে গিয়েই উঠবো। তুমি তাই শুনে গলা নামিয়ে বললে, সামনের বার থেকে আর যাতে বড় মাসির বাড়ি উঠতে না হয় তার একটা ব্যবস্থা করছি। মানে কলকাতায় তোমার একটা স্থায়ী ঠিকানা। আমি হাসলাম। একই স্বপ্ন তখন আমরা দুজনে দেখছি। একটু ভেবে তুমি আবার বললে, সেই ভাই, তুমি চলেই এসো, মায়ের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। সেই যে ওদের কাছ থেকে তোমাদের ঠিকানা নিয়ে ওখানে গিয়েছিলাম, তারপর যে জল কত দূর বাড়িয়েছে সে তোদের জানে না। মাত্র 2 দিনের মেয়াদে কলকাতায় এসেছিলাম। মাকে ছেড়ে এর বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্রথম দিনই রাইটার্স ঘুরে তোমার বাড়িতে পৌঁছালাম। তখন সন্ধে 7টা হবে। তোমরা তার কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে ফিরেছ। প্রথম আলাপেই তোমার মা আমার মুখটাকে 2 হাতের মধ্যে ধরে তৃষ্ণার্তের মতো তাকিয়ে রইলেন। দেখলাম তার টানা টানা চোখ দুটো জলে ভরে উঠল। আমি খুব একটা অবাক হইনি। আমার দুর্ভাগ্যের কথা ভেবে অনেকেই চোখের জল ফেলেন। বিশেষত উনি তো আমার মৃত বাবাকে চিনতেন, আমার মাকে সুস্থ অবস্থায় দেখেছিলেন। হয়তো আমার জন্মের আগের দিনগুলোয় সখীর মতো ওর চুল বেঁধে দিয়েছেন, একসঙ্গে জলপেশের মেলায় ঘুরতে গিয়েছিলেন। উনি ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্র তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খেলে। মনে হলো কত যুগ পরে মরুভূমির বুকে বৃষ্টি নামলো। সম্বিত ফিরল দরজার কাছে অস্ফুট এক আওয়াজে। চমকে উঠে দুজনে ছিটকে সরে দাঁড়ালাম। দেখলাম কবিতা সান্যাল দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন। তার এক হাতে কাচের প্লেটে কিছু খাবার, অন্য হাতে পর্দার খুঁট, আর চোখে চোখে আতঙ্ক। না না, আমার ভুল হয়নি, রাগ নয়, বিস্ময় নয়, আতঙ্ক। কিন্তু কেন? তোমার মা নিজেকে সামলে নিয়ে ঘরে ঢুকলেন। মুখ নামিয়ে জলখাবারের প্লেটটা টেবিলের ওপর নামিয়ে রেখে গম্ভীর স্বরে বললেন, তেস্তা, তুমি এটুকু খেয়ে নিয়ে তাড়াতাড়ি রওনা হয়ে যাও, রাত হয়ে যাচ্ছে। রাত? বাইরে তখন আলো, এই শব্দে সন্ধ্যের কলকাতা টকবক করে ফুটছে। কোথায় রাত? আমি বাইরে বেরিয়ে তোমাদের উঠোনে অধোমুখে দাঁড়িয়েছিলাম। তুমি ভিতরের বারান্দায় জুতোয় পা গলাচ্ছিলে, আমাকে এগিয়ে দিতে যাবে বলে। স্পষ্ট শুনতে পেলাম তোমার মায়ের সেই আতঙ্কিত অনুরোধ, না, কিছুতেই হয় না গোপল। কেন হয় না? তোমার রাগত গলা। আমি জানি না, কিন্তু তুই তিস্তার দিকে তাকাস না, ভগবানের দোহাই। আমি বাইরে দাঁড়িয়ে আছি বলেই তুমি নিশ্চয়ই নিজেকে সামলে নিলে। নিচু গলায় মাকে কি বললে তার আমি শুনতে পেলাম না,
তারপর কিছুই হয়নি এমনভাবে বাইরে বেরিয়ে এসে আমাকে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা লাগালে। রাতে ফোন করে তোমাকে বললাম, কাল তোমাকে কিছুক্ষণ একা চাই, অনেক কথা আছে। বাবু, তুমি একটু ভেবে নিয়ে বললে, এক কাজ করি, কাল বিকেলের ভিজিটিং আওয়ার্সে মা একাই হাসপাতালে যাবো, আমি বাড়িতে থাকি, তুমি ঠিক 4টার সময় চলে এসো। গতকাল সেই মতো বিকেল 4টের সময় তোমার বাড়িতে পৌঁছালাম। বড় মাসির কাছে বিদায় নিয়ে এসেছিলাম। তোমার বাড়ি থেকে স্টেশনে চলে যাব, এরকমই প্ল্যান ছিল। কোনো রকম ভনিতা না করেই জিজ্ঞেস করলাম, তোমার মা আমাকে এত অপছন্দ করছেন কেন? কিছু বলেছেন? অপছন্দ যে করেছেন সেটা তুমি লুকোনোর চেষ্টা করলে না। বুঝতে পেরেছিলে নিশ্চয়ই যে আমি গতকালের কথোপকথন সবই শুনেছি। তবে কেন, সে ব্যাপারে তুমি কিছুই বললে না, বলতে পারলে না? উনি নাকি কিছুতেই সে কথা বলতে চাননি? তোমার মুখ দেখে বুঝতে পারছিলাম তুমি সত্যি কথাই বলছো, মিথ্যে কথা তুমি বলতে পারো না, সে আমি জানি। মনটা ভার হয়ে গেল, চোখ ফেটে জল আসছিল আমার, নিজেকে বড় ছোট লাগছিল। গুগল, তুমি আমার মানসিক অবস্থা বুঝতে পেরেছিলে, তুমি আমাকে ভালোবাসো, আমার কষ্ট তাই তোমাকেও কষ্ট দিচ্ছিল। তুমি যে সব বাধা সত্ত্বেও আমার পাশে আছো, থাকবে, সে কথাটা মুখে বললেই নিশ্চয়ই মেলোড্রামাটিক শোনাতো। তাই ওসব কিছু না বলে তুমি ঠোঁট দুটো নামিয়ে আনলে আমার গালে, আমার চোখের জলের দাগ নিজের ঠোঁট দিয়ে মুছে দিলে। আর আমিও তোমাকে হারানোর ভয়ে আকুল হয়ে তোমাকে জড়িয়ে ধরলাম। তারপরে আমাদের শরীর দুটো জীবনে এই প্রথমবার আমাদের হাত থেকে বেরিয়ে গেল। তুমি যেমন আমাকে অমৃত দেখতে চাইছিলে, আমিও চাইছিলাম তোমার ঘনিষ্ঠ ছোঁয়া। তাই তুমি যখন আমার বুকের ওপর ঝুঁকে পড়েছিলে, আমি তখন অস্থির আঙুলের টানে খুলে দিচ্ছিলাম তোমার শার্টের বোতাম। এই প্রথম আমার চোখের সামনে ভেসে উঠেছিল তোমার কণ্ঠ, তোমার মুখের চেয়েও অনেক সাদা বুক, আর বুকের বাঁদিকে নীল প্রজাপতি। মুহূর্তে আমার সমস্ত কাম জমে বরফ হয়ে গিয়েছিল। চিত হয়ে শুয়ে মৃতের মতো অপলক দৃষ্টিতে আমি দেখছিলাম তোমার বুকের উপর ডানা মেলা সেই প্রজাপতিটাকে, বইয়ের পাতার ভাঁজে রেখে দেওয়া অপরাজিত ফুলের মতো যার রং। তারপর আমি পাগলের মতো সর্বশক্তি দিয়ে সেই জরুলটার উপর হাত ঘষেছিলাম। যদি সেটা নকল হয়, যদি সেটা একটা জল ছবি হয়, একটা ট্যাটু বা স্টিকার হয়, না ভগবান না, ওটা সত্যিকারের জন্ম জরুল। তাই যেমন কার তেমনই রইল। বুঝতে পারছিলাম ওর উৎস তোমার চামড়ার অনেক গভীরে। স্বর্গত সৌমেন চট্টোপাধ্যায়ের শরীরের কোনো একটি ক্রোমোজোমের পাকে লুকিয়েছিল ওই প্রজাপতির গুটি। তার মেয়েকে তিনি নিজের অনেক আদল দিয়েছেন, শুধু ওই জরুলটুকু দিয়েছেন ছেলেকে। স্পষ্ট বুঝতে পারছিলাম কেন আমার মা আস্তে আস্তে পাগল হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম মততার মধ্যেও কেন তার গালিগালাজের লক্ষ্য ছিল শুধুমাত্র কবিতার সান্যাল। বুঝতে পারছিলাম আগের দিন তোমার মা আমার মুখের মধ্যে তৃষ্ণার্তের মতো কোন পুরুষের মুখকে খুঁজছিলেন। তোমাকেই বা কেন তিনি ভগবানের দিব্যি দিয়ে বারণ করেছিলেন আমার দিকে তাকাতে। মেলার মাঠে জোয়ারের ঘুরন্ত চাকার মতো আমার টালমাটাল চিন্তাগুলো যে ঘরে এসে স্থির হলো, সেখানে আবার সেই ফর্সা বুকের নীল প্রজাপতির ছবি। আর সহ্য করতে পারলাম না। আমার দু হাতের প্রবল ধাক্কায় তুমি ছিটকে পড়লে খাটের ওপাশে। আমি দৌড়তে দৌড়তে রাস্তায় বেরিয়ে একটা ফাঁকা ট্যাক্সির উপর ঝাঁপিয়ে পড়লাম। গুগল, গুগল, গুগল দা, ট্রেন তো আমার স্টেশনে ঢুকে গেল, কিন্তু এরপর আমি আমি কোথায় যাব? গুগল দা, এই জন্ম বিষের দাগ আমি কোথায় রাখবো, কোথায় যাব?